গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথাকথিত পট পরিবর্তনের তিনিই ছিলেন মূল নিয়ামক শক্তি এবং তার দল। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবার পর তাদের দেহ মন দিয়ে, তাদের মেধা দিয়ে এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ এবং বহমান ঘটনা প্রবাহকে স্পর্শ করেছে। এখন তৃণমূল কংগ্রেসকে তারা প্রত্যাখ্যান করছে। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন, আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনেদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার, আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে, তিনি আজকে আসেন। এখন আমরা এটা চাইছি, 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়
গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছি না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য দুদিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ, আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ, আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, ওড়িশা আছে, ঝাড়খণ্ড আছে, পাশে বিহার আছে, আমাদের বন্দর আছে, আমাদের নদী আছে। এবং এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাজেট আপনারা দেখেছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড ভিশনারি বাজেট, যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দেওয়া হয়েছে, যে বাজেটে নতুন ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে, যে বাজেটে যদি এখানকার রাজ্য সরকার শুধুমাত্র পপুলিজমের রাস্তায় না হেঁটে, কেন্দ্র বিরোধিতার রাস্তায় না হেঁটে, গত 15 বছর যাবৎ কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় না হেঁটে একটা সমন্বয় জায়গায় থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে উপকৃত হতো। 13টে এ ধরনের প্রকল্প আছে, জনহিতকর প্রকল্প, যা থেকে শুধুমাত্র বিরোধিতা করবার জন্য, শুধু মোদি বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করবার জন্য এই প্রজেক্টগুলোকে বাস্তবে কার্যকর করা হলো না। এবং এই প্রজেক্টের কারণে আজকে সেই বিশ্বকর্মা যোজনাই হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, ই শ্রমিক থেকে শুরু করে, প্রত্যেক দরিদ্র মানুষ এখানে বঞ্চিত হয়েছেন। তাই আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে তাদের মতামত এখানে জানান। এই মতামত জানানোর পর থেকে 18 তারিখ পর্যন্ত আমরা এই মতামত সংগ্রহ করছি, আজকে থেকে 10,000 চিঠি, আর 10,000 চিঠি আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। বিভিন্ন মানুষকে, আমরা সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে আমরা 10,000 চিঠি লিখে পাঠাচ্ছি। তাদের কাছে সরাসরি আবেদন করছি যে আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের সংকল্পপত্রে রাখবার জন্য যেটা আছে আমাদের কাছে পাঠান। এরপর থেকে এ নিয়ে কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষেই
আমরা এই সংকল্পপত্র সঙ্গে নিয়ে আমরা আমাদের দলীয় কার্যক্রমে প্রত্যেক ক্ষেত্রে মানুষের কাছে যাব। আমরা আবার বলছি, অতীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদম শেষ মুহূর্তে ম্যানিফেস্টো তৈরি হতো, পার্টির ইস্তাহার অনেকে দেখতেন না, পার্টির ইস্তাহার শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের মধ্যে, শুধু দলের কিছু মানুষের মধ্যে, শুধু দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সরকার তো শুধু দল নিয়ে চলতে পারে না, নির্বাচিত হয়ে যাবার পর সে তো শুধু বিজেপির সরকার থাকবে না, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হবে। যেমন কেন্দ্রে একটা সরকার আছে যেটা ভারত সরকার, সেই সরকারে কি পদক্ষেপ নেবে সেটা একজন দলীয় সাংসদ হিসেবে আমারও জানা নেই, বা সরকারের মোডাস অপারেন্ডি নিয়ে এখন স্বপনদাও কিছু বলতে পারবেন না, কিন্তু কারণ সেটা ভারত সরকার চলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত আমরা 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। যেটা যাতে তৃণমূল বিজেপি সরকার না হয়ে যায়, এটা যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্পপত্র গ্রহণের অভিযান আজকে থেকে শুরু হচ্ছে। আপনাদের আমরা এবার দাও কোনটা দেখাচ্ছি, উঠে দাঁড়িয়ে আরেকটা আছে ওই একটা ও ওটা কুইয়ার কোড, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই নাম্বারে চলে এসো। টোল ফ্রি নাম্বার যারা চাইবেন 18 তারিখ পর্যন্ত এখানে কল করতে পারেন। আরেকটা কিউআর কোড, কিউআর কোড ওইটা এইটা কিউআর কোড আছে, এটা নিন আপনি কিউআর। ইমেল আইডি আছে তো, এইটা একটা ইমেল আইডি, আবার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এমনকি সাংবাদিকদেরও কাছে, যে আপনাদেরও নির্দিষ্ট একটা মতামত আছে। সে মতামত রাজনৈতিক মতামত হতে পারে, সে মতামত আপনাদের দৈনন্দিন ব্যক্তিগত অভিজ্ঞতা, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে বা সংবাদ মাধ্যমে জায়গা কম থাকার কারণে যেগুলো আসতে পারছে না, যেগুলোকে অ্যাড্রেস করা উচিত বলে সাংবাদিকরা মনে করেন, কিন্তু সাংবাদিকদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও ব্যক্তিগতভাবে আপনাদের মতামত এখানে জানাবেন। দলের পক্ষ থেকে প্রত্যেকের পরিচয় গোপন রাখা হবে। কোথায় ইমেল আইডি? সংকল্প আর ইমেল আইডি হচ্ছে সংকল্প .bjp 2020 ওয়েস্ট বেঙ্গল WB বলেছে, সংকল্প .wb 2026@bjpbengal.org, সংকল্প .wb 2026@bjpbengal.org। চিঠি আপনার পরামর্শ এভাবে থাকবে, সরকারের ড্রপ বক্স থাকবে, রাখা থাকবে, যার যা মতামত এসে জানিয়ে দিতে পারবে। ধন্যবাদ। 10,000 আমরা বিভিন্নভাবে আমরা ম্যাপিং করেছি সমাজের ভিন্ন ভিন্ন স্তরের কিছু মানুষের কাছে, তাদের মধ্যে সংস্থার কাছে আমরা এই চিঠি পৌঁছে দিচ্ছি। তার মধ্যে কর্পোরেটের মানুষজন আছেন, অধ্যাপক আছেন, বিভিন্ন রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড প্রফেসর আছেন, টিচার্স আছেন, আর্মি আছেন, সব মানে আপনি সমাজের এমন কোনো
এখতিয়ার রাখা হয়নি। ছোট ছোট ব্যবসাদার আছেন, স্বর্ণ ব্যবসায়ী আছেন, আলু বিক্রেতা আছেন, অসংগঠিত শ্রমিক আছেন, আমাদের কোল্ড স্টোরেজ মালিকেরা আছেন, যারা এখানে বিভিন্ন ধরনের এমএসএমইর সঙ্গে যুক্ত আছেন, তারা আছেন, মানে প্রকৃত এমএসএমই, মানে চায়ের দোকানকে এমএসএমই বলে ঘোষণা করে দেওয়ার যে রাজ্য সরকারের ব্যবস্থা সেটা নেই, কিন্তু যারা চা বিক্রেতা প্রকৃত তাদের আছে। সমিতা, বিজেপি সম্পর্কে তো নির্দিষ্ট একটা ব্র্যাকেটের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করা হয়, বা অতীতেও করা হয়েছিল। বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলে আপনাদের এটি নির্দিষ্ট ধর্মভিত্তিক দল, আপনারা হিন্দুস্তানের কথা বলেন। সেই মিথটাকেই কি ভাঙার জন্য এরকম পাবলিক ওপিনিয়ন নিচ্ছেন, নাকি আপনারা এতদিন মানুষের মন পড়তে পারেন? আমরা মানুষের উপর বিশ্বাস করি, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। যারা এই ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেছিলেন 90-এর দশক থেকে, 80-র দশক থেকে, আজকে তারা কোথায় আছে, আজ বিজেপি কোথায় আছে সেটাই দেখা। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। এর আগে আমরা দেখি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি পাইনি, যে এই যে মানুষের মতামত নিতে চাইছে, মানুষের মতামত নিয়েই তো আমরা রাজনীতি করি, সেটাকে আমরা এবার এই পদ্ধতিতে করছি। আমরা অতীতে যে ম্যানিফেস্টো করতাম সেগুলো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলে করতাম। এবারে সেটাকে আরো সর্বস্পর্শী এবং সর্বব্যাপী করবার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। 18 তারিখ পর্যন্ত এই চলবে। কিন্তু এই যে মিথের কথা বলছেন, এ ধরনের কোনো মিথ এই মুহূর্তে যারা বলছেন তাদের নিজস্ব রাজনৈতিক কারণে বলছেন, কিন্তু সাধারণ মানুষ এগুলো নিচ্ছে না। শ্রমিকবাবু, এর আগে আমরা দেখেছি যে গত কয়েক বছরে আপনারা ইতিমধ্যেই সরকারে এলে কি কি করবেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন সিঙ্গুরের শিল্প, বা বলা যায় যে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, আপনারা সেগুলো কি ইস্তাহারে এবারে প্রকাশ করতে চলেছেন? ওটা তো আমরা ঘোষণা করেই দিয়েছি। সিঙ্গুরে যে পদ্ধতিতে সেই মুহূর্তে জমি অধিগ্রহণ হচ্ছিল, আমরা তার বিরোধিতা করেছিলাম। কোন 3 ফসলি বা বহু ফসলি জমিকে শিল্পের প্রয়োজনে ব্যবহার করার নীতিগতভাবে আমরা বিরোধী। কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি কাল্টিভেটেড, এবং এখানে 82% of the total cultivated land owned by the small farmers। এত ফ্র্যাগমেন্টেড যেখানে জমি, সেখানে একটা সরকার ক্ষমতায় আসবার পরেই তারা ঘোষণা করেছিল যে সরকার 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না। এটাই শিল্পের পক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং আমরা যখন সিঙ্গুরের মানে জমির চরিত্র যখন বদলে গেছে, যখন আর সেখানে নতুন করে কোনো কৃষি চিন্তাভাবনা করার কোনো স্কোপ নেই, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান মানুষকে বলেছিলাম, এবং আমাদের নির্দিষ্ট প্রস্তাব ছিল। আমরা বুদ্ধদেব বাবুকে বলেছিলাম, আমাদের দিদিন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে গিয়ে, যে মডেল হরিয়ানা, মহারাষ্ট্র কিংবা পাঞ্জাবে চলেছে, যে আপনার প্রয়োজন যদি 1000 একরের থাকে, আপনি 1100 একর জমি অধিগ্রহণ করুন, এবং 100 একর যেটা বেশি নিলেন, 100 একর যেটা বেশি নিলেন সেটা আপনি আমাদের কৃষকদের মধ্যে ল্যান্ড ডেভেলপড হয়ে যাওয়ার মধ্যে সেটা দিয়ে দিন। বলে আমরা তো ওখানে বলেছি ওখানে শিল্প সম্ভাবনা আছে, এটা তো আমাদের প্রতিশ্রুতি। আর ওরা দেখুন, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তো পৃথিবীর সমস্ত দেশে আছে। আজকের পৃথিবী কার্যত এটা তো কোনো কমান্ড ইকোনমি নয়, এবং পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে এই জনহিতকর প্রকল্প থাকে। ভিন্ন ভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে চলছে। লাডলি লক্ষ্মী যোজনা কবে শুরু হয়েছে মধ্যপ্রদেশে, আজকে রূপশ্রীর নামে সেখানে 25,000, ওখানে 1,17,000। আপনি মানুষকে টাকা দিচ্ছেন, মহিলাদের টাকা দেওয়ার দরকার, টাকা দিচ্ছেন, কোনো অন্যায় ব্যাপার নয়। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমরা বলছিলাম যে এই টাকায় কিছু হয় না। আপনি যখন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, যখন শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকাগুলো, সল্টলেক, যোধপুর পার্ক, রাসবিহারী, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন, গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1,500 টাকা কেন দিচ্ছেন? মানে মেয়ে দিচ্ছে 1,500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3,000। এটা আমাদের ঘোষণা ছিল, তো এর তো আর নতুন করে বলার কি আছে।
কিন্তু আপনি সুমিতা কালকে অন্নপূর্ণা তৃণমূলের তরফ ভান্ডারের থেকে কথা- কিন্তু সুমিতা কালকে তৃণমূলের তরফ থেকে তৃণমূল কি বলছে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে একদম স্পেসিফিক তারা বলছে যে যে সমস্ত রাজ্যে আপনারা টাকা দিচ্ছিলেন মহিলাদের সেই সমস্ত পোর্টাল এখন বন্ধ। বিহারে যে 10,000 টাকা দেওয়া হয়েছিল সেই 10,000 টাকা লোন হিসেবে দেখানো হয়েছে, লোন হিসেবে দেওয়া হয়েছে, সেই টাকা এখন ফের রিকালেক্ট করা হচ্ছে, এমনটা পার্থ ভৌমিক কালকে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন। পোর্টাল বন্ধ। তৃণমূল কংগ্রেসের কোনো দাবি, কোনো অবস্থান, কোনো বিবৃতি আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ গ্রহণ করছে না। আমরা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এই কমিটমেন্ট করছি এবং এটা মোদির গ্যারান্টি। আর আসমুদ্র হিমাচলের মানুষ বিশ্বাস করে মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি, এবং তার প্রতি মানুষের আস্থা আছে। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর এবং একদম আপনার গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার হবে। ডিএনই যে ডামাডোল পরিস্থিতি, বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের কপি দিতে গিয়ে কালকেও কার্যত জমা দিতে পারলেন না সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী, এবং নবান্ন থেকে বলা হচ্ছে আমরা এখনো রায়ের কপি পাইনি। দেখুন, এই সরকার ধারাবাহিকভাবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে। এই যে ভোট নো অ্যাকাউন্ট নিয়ে এত বড় ঘোষণা, মানে বড় ঘোষণা নয়, এটা নিয়ে বিরাট নাকি উৎসাহ, আবির খেলা হয়ে গেল। আর কার সঙ্গে কে আবির খেলছে? আপনার 25% ডিএ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইখানে যাওয়া উচিত ছিল, দিতে হবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, নতুন কিছু প্রতিশ্রুতির আগে উনি 25% ডিএ যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটাকে কমপ্লাই করুন, টাকাটা দিন। আর কবে দেবেন? দুয়ারে সরকার যারা নিয়ে যান সেই সরকারি কর্মচারীদের সঙ্গেই তো প্রতারণা করেছে। 25% টাকা উনি দিয়ে যান, বাদ বাকি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে 40% ফারাক আছে সেটা নতুন সরকার এসে সেটা ঠিক করে দেবে। এই ভোট অন অ্যাকাউন্টের কাজে গতকাল একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় আমরা দেখলাম যে হই হট্টগোল হলো। ওটা বিধানসভার ব্যাপার। একটু শুনুন। গতকাল স্পিকার কোনো অবস্থান নিলেন না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা প্রচন্ড রেগে গিয়েছিল এবং আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। দেখুন, ওটা বিধানসভার ব্যাপার। এই বিষয়ে যা বলবার অগ্নিমিত্রা পাল বলবেন, না হলে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলবেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন প্রাক্তন বিধানসভার সদস্য হিসেবে আমার যা মনে হয়েছে সাম্প্রতিক কালে, সেটা হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় কার্যত এই যুগের ধৃতরাষ্ট্র। কারণ যেদিন থেকে উনি মুকুল রায়ের ওই দৃশ্যকে চোখে দেখতে পাননি, উত্তরীয় পড়াটা, তো সেটা পাননি। এখন ওনারকে সঞ্জয় সেটা আমার জানা নেই। আর বিমানবাবুকে আরেকজন একবার মন্তব্য করেছিলেন, তার জন্য শাস্তি হয়েছিল। আমি কোনো স্পিকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমি আবার বলছি, কার্যত এই সরকার সমস্ত সাংবিধানিক প্রক্রিয়াকে, ব্যবস্থাকে, রাজনৈতিক সৌজন্যকে, রাজনৈতিক শিষ্টাচারকে এবং সর্বোপরি মানুষের কথা বলার অধিকারকে আজকে বাজেয়াপ্ত করেছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। সাংবিধানিক সংকট বলাটা ভুল, এখানে সাংবিধানিক পরিকাঠামোটাই সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভোট অন অ্যাকাউন্টের উপর যে বাজেট, তার ভিত্তিতে যে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা, সেই বর্ধিত টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। এর কোনো প্রভাব কি পড়বে? লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত দেখুন, এই ধরনের প্রশ্নের উত্তর দেয় এবং এ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করার অর্থই হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের রাজনৈতিক বোধ, তাদের স্বাভিমান, তাদের অস্মিতা এবং সর্বোপরি তাদের অধিকারের সঙ্গে মানে একটা প্রতারণা করা, অপমান করা। 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন, এতটাই সহজ? এটা তো মহিলাদের অপমান করা ছাড়া কি? এ নিয়ে আমরা আলোচনা চাই না। আমাদের দাবি ছিল একটাই, যে আপনি 3,000 টাকা করুন। মুখ্যমন্ত্রী যদি ওটা 2,500-এরও করার একটা সদিচ্ছা দেখাতেন, তিনি সেটা দেখেননি। 500 টাকায় কি হবে? সেই জন্যই তো বলছি যে মা লক্ষ্মী মেয়ে আর মা অন্নপূর্ণা, দুটোর মধ্যে পার্থক্য আছে। উনি 1,500 করেছেন, নতুন সরকার এলে 3,000 টাকা করে দেবেন। আপনাদের বিধায়ক দাঁড়ান। যুব
সেই যুব সমাজের কোমর প্রায় ভেঙে দিল এই যুব সাথী। দেখা গেল তাদেরকে 1500 টাকা দেওয়া হবে, তাহলে ডিগ্রি স্কিল এসবের কোনো মূল্যই নেই। কোনটা? যুব সাথী, সেটা তো 1500 টাকা দেওয়া হবে, তাহলে তো ডিগ্রি বা স্কিল এসবের কোনো মূল্যই থাকবে না। না, কোনো কিছুর মূল্য থাকার তো প্রয়োজন নেই। এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। সমস্ত এটা সম্পূর্ণভাবেই এখন একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ। এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে, এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে মেধা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে শ্রমিক ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আর এখানে বসে বলা হচ্ছে বাঙালির অস্মিতা, বাংলা ভাষায় কথা বললে আক্রমণ। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি হতে পারে? শিক্ষার কোনো বাজেট নেই। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাজেটারি অ্যালোকেশন কত, আর সেখানে মাদ্রাসা শিক্ষায় কত? সংখ্যালঘুদের এটা বোঝা উচিত। ভোট আপনাদের যদি মনে করেন বিজেপিকে দেব না, বিজেপি বিরোধী, কারণ বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলে গিয়ে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি, একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন 15 বছর কি পেয়েছেন, আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। কারণ এখানে আপনাদের কাজ দিতে পারেন। নিজেদের গ্রামগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি আক্রান্ত তারা, সবচেয়ে বেশি রক্তাক্ত তারা, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। সরকারি চাকরিতে তারা ক শতাংশে আছে? কেন নেই? কারণ তারা এই যে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইংরাজি শিখবে না, অঙ্ক করবে না, তারা ওই হেঁটে চলবে আর বিভিন্ন জায়গায় গরুর ল্যাজ ধরবে। আর তারা কি সারা জীবন এই মানুষের এই জোগাড়ে হওয়ার জন্য, রাজমিস্ত্রি জোগাড়ে হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন? তাদের পরিবারকেও তো এর বাইরে বার করে আনতে হবে। একজন মুসলিম নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। আপনি জাভেদ খানের পরিবারে যান, আপনি ফিরহাদ হাকিমের পরিবারে যান, ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে, কোথায় পড়াশুনো করেছেন। তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, তারা উচ্চশিক্ষিত হবেন, তারা ডাক্তার হবেন, তারা MBA পড়বে। আর যাদের অ্যাড্রেস করবে তারা সারা জীবন ওই ছোট ওই একটা নোংরা পাঞ্জাবি পরে আর একটা পাজামা পরে সারা জীবন গিয়ে ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় গিয়ে ঢুকবে। আমি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু এই যে রাজ্যে মাশরুমিং গ্রোথ করে রেখে দিয়েছে মাদ্রাসা, এবং যেগুলোকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে পড়ে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে? আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি দাঙ্গা লাগাতে চায়, সব তো বলে ফেললেন। দাওয়াতে ইসলামের কথাও বলে ফেললেন, একদম বাবরি মসজিদও বানিয়ে দেবে সে কথাও ঘোষণা করে দিলেন। আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবই তো বলা হয়ে গেল, বাকিটা কি থাকলো? বাকিটা এটাই আছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য নয়। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোনো নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। এই তামাশা বন্ধ করবার দিন এসেছে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। এটা নিয়েই আমরা কিন্তু এই অভিযানে নেমেছি। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। বালিগঞ্জ কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এবং
এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ওদের বিরুদ্ধে যারা কার বিরুদ্ধে অভিযোগ হবে? এসএফআই যিনি ছাত্রী তিনি প্রতিবাদ করছিলেন যে বাজেটে কেন শিক্ষা খাতে বরাদ্দ হয়নি তা নিয়ে প্রতিবাদ করছিলেন, তার জন্য তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। দেখুন, এখন কলেজ ক্যাম্পাস সবই তৃণমূল কংগ্রেসের দখলে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা নেতা আছেন মানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আছেন, তারা প্রত্যেকেই ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূল ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র রাজনীতিতে সংসদ নির্বাচনই তারা বন্ধ করে দিয়েছে, 9 বছর ধরে বন্ধ আছে। তো সুতরাং এখন প্রত্যেকটা ক্যাম্পাসই তৃণমূল কংগ্রেসের দখলে। ভেতরে কি হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে সেটা সম্পূর্ণ ব্যাপার, তবে এই ধরনের ঘটনা নিন্দনীয়। বিরোধী দলগুলোর তো ছত্রভঙ্গ অবস্থা, কারণ কংগ্রেস বলছে একা লড়াই করবে, বামফ্রন্টের মধ্যে নজিরবিহীন ভাবে দেখা গেল তারা বৈঠক ছেড়ে বেরিয়ে আসছেন, একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। বিরোধী এই যে জোট, সেই বিরোধী জোটে যখন এত ভাগাভাগি, বিজেপি কি বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে? 1, 2, এই যে বিরোধীদের অন্যান্য দলের মানে বিজেপি ছাড়া অন্যান্য বিরোধীদের যে সব সাপোর্টার, তাদেরকে স্পেশালি কিছু অ্যাড্রেস করতে চান, কিছু বলতে চান? কারণ নিজেদের মধ্যে যদি এত ক্যাচাল থাকে তাহলে মানুষ কাদের রিলাই করবে, কাদের ভরসা? দেখুন, অন্য কার রাজনৈতিক দলের মধ্যে গন্ডগোল আছে সেই তাদের ঝামেলা মেটানোর দায়িত্ব তো বিজেপির নয়। আমরা প্রথম দিন থেকে অত্যন্ত বিনীতভাবে করজোরে প্রত্যেককে বলেছিলাম এই নির্বাচনটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয় তার নির্বাচন। এই নির্বাচন আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচন আপনার সন্তানের আপনার পুত্রবধূর গর্ভে যে ভ্রূণটি লালিত পালিত হচ্ছে সে যখন ভূমিষ্ঠ হবে তার ভবিষ্যতের নির্বাচন, শেষ নির্বাচন। এই নির্বাচনে মতাদর্শটা একটুখানি দূরে বুকের মধ্যে রাখুন, বাইরে আনবেন না। পতাকার অপমান করবেন না, বাড়ির উঁচুতে রাখুন। এই নির্বাচনে আপনার যদি ভালো না লাগে, খুব অপছন্দ হয় তৃণমূলকে সরার জন্য বাহাতে প্রথম টিপে দেবেন, অসুবিধে কিছু নেই। তারপরে তো অটো পাইলটে নিজের স্পেস, অপোজিশনের স্পেস, যার যার রাজনৈতিক মতামত সেটা পাবে। সোহেনবাবু, কেন্দ্রীয় প্রকল্প আপনারা ইস্তেহারে আজকে যে বিষয়ে সাংবাদিক সম্মেলন আপনারা বলছেন যে কেন্দ্রীয় যে প্রকল্প, আপনি আপনার বক্তব্যও তুলে ধরেছেন, বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কার্যত 100 দিনের কাজ, আবাস যোজনা, বারবার বলা হচ্ছে কেন্দ্র থেকে টাকা দেওয়া হচ্ছে না, বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে। দেখুন, এটা বহু চর্চিত বিষয় একটা। এখানে সরকারের অবস্থান স্পষ্ট, হিসাব দাও টাকা নাও। আজকে তৃণমূলের সীমাহীন লোভ আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এই প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সরকার নিজে জানিয়েছে 4টি জেলায় দুর্নীতি হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করো, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাও এবং টাকা তাদের থেকে উদ্ধার করো। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা টাকা দিয়ে দেবো, কিন্তু সেই টাকাটা রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে, নিজস্ব এক্সচেকার থেকে তারা টাকা দেবে। এটা সম্ভব নয়। এটা যে কোনো ইকোনমিক ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের বিরোধী অবস্থান। এটা চলতে পারে না, কারণ কেন্দ্র সেও তো সিএজির কাছে অ্যাকাউন্টেবল, তারও তো একটা নির্দিষ্ট নিয়ম নীতি গাইডলাইন্স আছে, তার বাইরে সে যেতে পারে না। হচ্ছে না। নতুন সরকার এলে এই টাকা পাবে, ব্যবস্থা নেওয়া হবে। আজকে উত্তরপ্রদেশে কত বেআইনি ভুয়ো এ ধরনের কার্ড ধরা পড়েছে, সরকার সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, টাকা সেখানে যাচ্ছে। সর্বাধিক বেশি তো ধরা পড়েছিল উত্তরপ্রদেশে, এখানে চেঁচামেচি করেছিল সবাই, উত্তরপ্রদেশের ব্যবস্থা নিয়েছে। আমরা বলছি না এরকম যে দুর্নীতি একটা অভিশাপ, ইটস এ বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন, কিন্তু এটা বলে যে আমি সমস্ত পাপ মুক্ত তো হতে পারি না, আমাকে সেটাকে অ্যাড্রেস করতে হবে, ব্যবস্থা নিতে হবে, সেটা নেয়নি। আর এগুলো সবই থাকবে, ওগুলো তো অন্য বিষয়। আমরা তো এবারেও বলেছি যে একটার পর একটা প্রকল্পের জন্য বিশ্বকর্মা, যে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার এখানে অ্যাপ্লিকেন্ট আছে 7.5 লক্ষ। একজন মানুষ আজকে সুবিধা পেল না, সমস্ত রাজ্য সুবিধা নিয়েছে। আগে বিনা পয়সায় বিদ্যুৎ, PM সূর্যঘর, তাই তো জোগাড়, কলকাতা শহরে খালি CSC অ্যালাউ করেছে, তাও এখনো কোনো তার কোনো এক্সিকিউশন হয়নি, গ্রিড কানেকশন হয়নি। কে করবে? করছে না, কারণ সরকার মনে করছে এটা করলে নরেন্দ্র মোদীর দল জনপ্রিয় হয়ে যাবে, সেজন্য বিনা পয়সায় আজকে বিদ্যুৎ পেতে পারছে না রাজ্যবাসী।
আয়ুষ্মান ভারত, আর তো পরিযায়ী শ্রমিকের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। তা আপনার পরিযায়ী শ্রমিকের পকেটে যদি আয়ুষ্মান কার্ডটা থাকতো, সে ভিন রাজ্যে গিয়ে অসুস্থ হলে তো কার্ডটা ব্যবহার করতে পারতো। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আয়ুষ্মান কার্ড নেই। অসংখ্য প্রকল্প আছে, এগুলো তো সম্পূর্ণ ভিন্ন। এর বাইরেও আরো যা কিছু করা যায়, যে সমস্যাগুলোকে রাখা দরকার, তার জন্যই আমরা এটা নিয়েছি। এবং আমরা মনে করছি যে এর মধ্যে পরিবারকে হিসাব করে আমাদের নিজস্ব তো একটা ম্যাপিং আছে, আমরা যেভাবে আমরা এটা নামাচ্ছি, যে দেখা যাবে যে ধরুন একজন পরিবারের 4 জন মানুষ, তো তিনি যদি আজকে একটা চিঠি লেখেন, তার অর্থ হচ্ছে তার পরিবারটা থাকলো। এরকম ব্যক্তি পিছু, পরিবার পিছু আমরা আমাদের নিজস্ব যে কমিটেড ভোটার, তারা পার্টির তো নিজস্ব ভোটার থাকে, তার বাইরেও আমরা একটা বিশাল সংখ্যক মানুষকে, অন্তত 1 কোটি মানুষকে আমরা স্পর্শ করতে পারবো, তাদের মতামত নিতে পারবো। মানে কোনো একটা মতামত এমন হবে সেটা তো 500 মানুষকেও তাদের বক্তব্যটা তুলে আনতে পারে, 10,000 মানুষের বক্তব্য তুলে আনতে পারে। এইভাবে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যাতে আমাদের এটা হয়, সেটা আমরা চেষ্টা করি। আরে ছেড়ে দাও না, আজকে বিধানসভায় ঢুকতে ইচ্ছা করে না। বিধানসভায় আমার একটা প্রশ্ন, আপনাদের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন বিধানসভায় আমার আসতে ইচ্ছা করে না, সংশ্লিষ্ট জায়গায় আমার বিভিন্ন রকমের বিষয়বস্তু থাকে, সেগুলো আমি জানিয়ে কোনো সুরাহা পাই না, এবং ধর্মের ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি আমি বিশ্বাস করি না, তার জন্য আমার বিধানসভায় আসতে ইচ্ছা করে না। জুমলা রাজনীতি করছে, অভিযোগ তার জুমলা রাজনীতি করছে কে? বিষ্ণুপ্রসাদ শর্মা অভিযোগ করছেন জুমলা রাজনীতি করছে বিজেপি। ওটা আমরা কথা বলে নেব। একবার বলো। আপনারাও জানেন, আমাকে শুধুমাত্র প্রশ্ন করছে। ওনার অবস্থান কি আগেও জানা ছিল, এখনো জানা আছে, ভবিষ্যতেও আপনাদের কি থাকবে। অবস্থান? কি অবস্থান? সেটা আপনারা জানেন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের প্রেস কনফারেন্স। সুমিতা, কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ রয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। তাহলে কি আমরা এটাকে লোকসভায় বিজেপির জোট সরকার গড়ার আফটার এফেক্ট হিসেবে বিবেচনা করব? আপনার কি পর্যবেক্ষণ ক্ষেত্রে? আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলছি, কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য যদি কোন প্রশ্নের মূল বিষয়বস্তু থাকে যদি, তাহলে সেটা যখন আগে এগোবে তার মধ্যে তাহলে আর শেষ হবে তাহলে কিন্তু, এই তাহলে কিন্তু যদির মধ্যে ঘোরাফেরা করতে আমি রাজি নই। এক, প্রথম কথা হলো পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে কে বলেছে, আর কত পাবে? এই বাজেট তো চমকের বাজেট নয়, এটার ভিশনারি বাজেট, গ্রোথ ওরিয়েন্টেড বাজেট। এই বাজেট পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে, শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা নিয়ে আসবে। এই বাজেট পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াবে, পশ্চিমবঙ্গের গতি বাড়াবে। এখানে ফ্রেট করিডোর আছে, 12টার বেশি রেল এই মুহূর্তে উদ্বোধন হয়েছে। এই বাজেটে আপনারা অনেক মানে এখানে তো পশ্চিমবঙ্গে ইস্যু তৈরি হয়ে গিয়ে মাছ ভাত নিয়ে এত খুব চিন্তিত ছিল, ওটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রথম স্লিপার ট্রেন পেয়েছে এই ভারত এইখানে চা শিল্পের জন্য যে চা শ্রমিকদের ব্যবস্থা করে দেওয়া সেটা করা হয়েছে। এখানে পোর্টের জন্য যে হলদিয়ায় থেকে সেটা নিয়ে গিয়ে আপনি বলাগড়ে যে নতুন পোর্টের তৈরি করেছেন সেটাও করেছে। ওয়াটার বেসের এখানে ব্যবস্থা করা হয়েছে। তো কি নেই বাজেট ঠিকভাবে কেউ পড়ছে না, মনে করছেন আসলে এইসব ওই ভুতুড়ে বাজেট নয়, ঘোষণার বাজেট নয়। আমাদের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এত বেশি শিলান্যাস করেছিলেন যে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। সেই প্রকল্পগুলো এখন কোথায়? হিন্দিতে বলবেন। না, অপোজিট হিসেবে আমরা তো করি না। আমাদের রাজনীতিটা যে সামগ্রিক এবং সার্বিক বিকাশের রাজনীতি, বিকশিত পশ্চিমবঙ্গের রাজনীতি। তোমার যেটা মনে হয় দেয়া উচিত তুমি লিখে তুমি ড্রপ বক্সে ফেলে দাও। শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করেছেন, কিন্তু এদিকে সোনাপাত্র এখনো অধরা। কি বলবেন? এসআইআর
হিয়ারিং এর শেষ আমার একটাই লাস্ট প্রশ্ন, কাকুলিয়া কাণ্ডে শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করেছেন। শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্ব নিয়ে একজন দায়িত্বশীল বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, কারণ তিনি শুধু বিজেপির তো নেতা নন, একজন বিরোধী দলনেতা। সমাজের প্রত্যেকটি প্রতিবাদকে স্পর্শ করা, তাকে এবং সেটা নিয়ে আন্দোলন করাই তার কাজ। তিনি তার কাজ করেছেন এবং এই সরকারের কাছ থেকে যেটা প্রত্যাশা করার সেটা মানুষ করে, বা এখনো কেউ ভুলভ্রান্ত করে থাকছে। সরকারের কাজ করেছে, কাউকে ধরেনি। সরকারি প্রকল্পে কাটমানি ঢুকে সরকারি প্রকল্পে কাটমানি কি নাম ছিল বিশেষ হেল্পলাইন নাম্বার নামটা কি? সুমন্ত্র চৌধুরী, সরকারি নানটি। প্রকল্পে কাটমানি দৌরাত্ম্য রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সুমন্ত্র হঠাৎ পূর্ব মেদিনীপুরে গেল? এর আগে মুখ্যমন্ত্রী যখন একথা বললেন যে কাটমানি যারা নিয়েছো তারা ফেরত দাও, তখন এই কলকাতারই একজন সুমন্ত্র চৌধুরী, নান্টি চৌধুরী বলে, যিনি সিটিতে যাকে সবাই চেনেন, একজন ছোটখাটো প্রমোটার, তিনি প্রতিবাদ করেছিলেন। আপনারা সাংবাদিকরা তার কাছে পৌঁছে গিয়েছিলেন বুম নিয়ে। তার পরে তিনি আক্রান্ত হন, তার উপরে এমন মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং তার জীবন এতটাই দুর্বিষহ করা হয় যে কয়েক মাস আগে তিনি আত্মহত্যা করেছেন। এই সমস্ত কাটমানি ফেরত দেওয়ার নাটক এগুলার মানুষ নিচ্ছে না। বিশ্বাস করুন, তৃণমূল আর নেই। তৃণমূল চলে গেছে, চলে যাবে নয়, চলে গেছে। সরকার এখানে নেই, এখানে সরকার নেই। সমান্তরালভাবে বাইরে থেকে কেউ সরকার চালানোর চেষ্টা করছেন, কারণ তিনিও ব্যর্থ হবেন। তৃণমূল নেই। দিকে দিকে হয়রানির অভিযোগ উঠে আসছে। এসআইআর হিয়ারিং এর আজ শেষ দিন, আজকেও কি কাকে হয়রানি করছে? হয়রানি করছে তো তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তার প্রশাসনকে কাজে লাগিয়ে, ডিএম কে কাজে লাগিয়ে, এসডিও কে কাজে লাগিয়ে, বিডিও কে কাজে লাগিয়ে, নেতাদের কাজে লাগিয়ে ভুল তথ্য সিস্টেমে আপলোড করে দেওয়া। এই যে বসে আছেন পদ্মভূষণ প্রাপ্ত আমাদের সাংবাদিক স্বপন দাশগুপ্ত, উনিও তো হিয়ারিং এ গেছেন। কি স্টেটমেন্ট করেছেন? আমাদের বাংলাদেশে ওই যে ক্রিকেটার মোহাম্মদ শামি, কি জোরে বল করে বাবা, সেই জোরেই তিনি পৌঁছে গিয়েছিলেন ডাক পেয়ে। তো ডাক পেয়ে গিয়ে সেটা কি সুন্দর বিবৃতি দিল, এটা সরকারের কাজ সহযোগিতা করবে। আর এই যে বৃদ্ধ মানুষদের ডেকে আনা, এই যে বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেলিব্রিটিদের, কবিদের এই যে ডেকে আনার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পরিকল্পিত চক্রান্ত, যেটা তৃণমূল করেছে, তৃণমূল সরকার করেছে। কিন্তু এর পরেও তৃণমূল সরকার হারবে। যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রোটেক্ট করবার জন্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার, ভুয়ো ভোটারকে ভোটার লিস্টে রেখে নির্বাচন করবার জন্য আজকে কালো কোট পরে চলে গেছেন, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ফলাফল কি হবে প্রত্যেকের জানা, কিন্তু জুডিশিয়ারির উপরে কোনো আস্থা না রেখে যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কোর্টে পৌঁছে যান, সেখানে গিয়ে বসে থাকেন, তার মানে কি যে জুডিশিয়ারির ওপরে আপনি একটা পলিটিক্যাল প্রেশার, একটা রাজনৈতিক চাপকে আপনি তৈরি করতে চাইছেন। এটা অত্যন্ত বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে। পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র বলে কিছু নেই এবং সারা ভারতবর্ষ এ ধরনের দৃশ্য দেখে আজকে হতবাক হচ্ছে। এগিয়ে বাংলা এ ব্যাপারে এগিয়ে গেছেন, কিন্তু লাভ কিছু হবে না। আমি আবার বলছি, বন্ধ করে দিন এসআইআর। ইডি সিবিআই এর অফিসারের তালা মেরে ওগুলোকে সব দিল্লি পাঠিয়ে দিন। ইনকাম ট্যাক্স আর জিএসটি কমিশনারদের নির্দেশ দিয়ে দিন যে একদম মে মাসের আগে কোথাও কোনো নোটিশ যাবে না। তারপরেও তৃণমূল কংগ্রেস চলে যাবে। তৃণমূল কংগ্রেস চলে গেছে। এসআইআর এর প্রক্রিয়াটা এক মিনিট, এই আবহাওয়ায় আজকে যখন শেষ দিন, আপনার কি মনে হচ্ছে যে এসআইআর এর যে পারপাস সেটা স্যার বলো, বিজেপি সভাপতি হিসেবে কি বলবেন? এখনো পর্যন্ত আমরা যেটা চেয়েছি সেটা তো আমরা হয়নি। আমাদের ফর্ম 7 আমরা সমস্ত জায়গায় জমা দিতে পারিনি। বহু জায়গায় আমাদের কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ ফর্ম 7 বাজেয়াপ্ত করেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিডিও অফিসে আগুন লাগানো হয়েছে, যারা প্রতিবাদ করতে গেছেন তাদের আক্রমণ করা হয়েছে। বিভিন্ন যারা এ ধরনের কাজ করছে, তাহলে এই মুহূর্তে তারা প্রেসিডেন্টের পিসি চলছে।
না পিসি স্যার প্লিজ যারা এই মুহূর্তে এ ধরনের কাজ করে চলেছে তাহলে তারা পরিষ্কারভাবে বলুক। তো আমাদের তো বক্তব্য জ্ঞানেশ কুমারের কাছে আজকেও, অতীতেও ছিল, আজকেও আছে যে আপনি দিল্লিতে নয় কলকাতায় আসুন, আপনি ডায়মন্ড হারবারে যান, উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান। কি পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে। বাড়ি যারা ফর্ম 7 জমা দিয়েছেন, আমাদের বিএলএ2 কাজ করেছে, মোটরসাইকেল নিয়ে বাড়িতে বাড়িতে হুমকি। আজকে সকালে বাদুড়িয়া হয়েছে, হাওড়ায় হয়েছে, বাঁকুড়া হয়েছে, আসানসোলে হয়েছে। চারিদিকে তৃণমূল তাদের মতো চলছে। কিন্তু এত কিছু করার পরেও 2021 সালের 2রা মের পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে পারেনি। তৃণমূল কংগ্রেস বহু জায়গায় নির্বাচনের দিন এজেন্ট দিতে পারবে না। আজকে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে জায়গায় জায়গায়। তৃণমূল বলছে যে এই সরকার আর থাকবে না, এদের যাওয়ার দরকার। তৃণমূল বলছেন লক্ষ্মীর ভান্ডার, মানুষকে আর হাতে 1,500 টাকা ধরিয়ে দিলেন, আমাদের দাবি ছিল 3,000 করে দিন। আর আপনার যে পঞ্চায়েত প্রধান ওখানে বসে আছে, তার বাড়িটা গত 7 বছরে কোন জায়গায় হয়েছে সেটা দেখুন। আপনারা কি এক্সটেনশন চাইছেন? আশা কর্মীদের কোন অবস্থায় পৌঁছেছেন। আমরা যেটা চাইছি আমাদের দলের, আমি একা চাইতে পারি না, আমি একা কোনো কিছু চাইতে পারি না। আমাদের বক্তব্য আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি, এবং নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, আমাদেরও লিমিটেশন আছে, আমাদেরও নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, তার বাইরে আমরা যাব না। কিন্তু আমরা বলছি যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হলো, যেভাবে হচ্ছে, এখন শেষ হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের দাবিকে মেনেই শেষ করতে হবে। আমাদের দাবি অত্যন্ত সাধারণ। আমাদের দাবি হচ্ছে আমাদের যে অভিযোগপত্রগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে হবে। নো এসআইআর, নো ভোট, এটাই আমাদের স্ট্যান্ড। হিন্দিতে প্রশ্ন করুন। আমাদের একটা জিনিস বলার আছে, একটু আনঅফিশিয়ালি বলছি। ভাই এখানে এখন আর পড়াশোনা রাজ্য এবং এই নিয়ে নির্বাচন কমিশন তৃতীয়বারের জন্য নবান্নকে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশন নবান্নকে চিঠি পাঠিয়েছে তৃতীয়বার, যে ইআরও, এইআরও এবং বিএলও এদের পারিশ্রমিক বন্ধ করে দিয়েছে, যদিও রাজ্যের কাছে টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের কাছে টাকা বরাদ্দ করা এটা তো অনেক দীর্ঘদিনের অভিযোগ। রাজ্য সরকার শুধু সম্পূর্ণ অসহযোগিতা নয়, পুরো প্রক্রিয়াটাকে আজকে বাতিল করে দেওয়ার, ভণ্ডুল করে দেওয়ার, মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য যা কিছু করার সেটা তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে। এটা তোদের এজেন্ডা। প্রথম কথা, সাংবাদিক সম্মেলন আরে এটা আর এখন শেষ হয়নি, আমি এখনো শেষ হয়নি, উঠে যাবো। আরে আমরা আমাদের সকলের কথাই বলছি। देखिए, हम लोगों का कहना स्पष्ट है, पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस सरकार चले गए। अभी जो आप लोग देख रहे हैं वो लिविंग फॉसिल है। नया सरकार बनना निश्चित है। पश्चिम बंगाल की जनता ये ठान लिया है कि किसी भी कीमत पर वो 2026 में तृणमूल सरकार की विसर्जन देके रहेगा। तो इसलिए हम लोग जो संकल्प पत्र ग्रहण अभियान का सूचना किया है, हमारा जो कमेटी हम लोगों ने बनाया उसका चेयरमैन है श्री तापस राय। आज इस प्रेस कॉन्फ्रेंस में उसी कमेटी के वो एक पद्मभूषण श्री स्वपन दासगुप्ता एवं देवजीत सरकार, हमारा चीफ स्पोक्सपर्सन, वो शामिल है। ये जो ड्रॉप बॉक्स आप देख रहे हैं, पूरा पश्चिम बंगाल की 1000 स्थान पर ये ड्रॉप बॉक्स रहेगा। जिसका जो भी इच्छा है, जो नया सरकार आने के बाद उसको क्या करना चाहिए, वो सुझाव के लिए एक पत्र रखा गया है, वो ड्रॉप बॉक्स में भी दे सकते हैं। हम लोग वेबसाइट भी एक दे दिया, उसका साथ साथ क्यूआर कोड दिया, एक टोल फ्री नंबर दिया। 18 तारीख तक, 18 फरवरी तक ये हमारा पूरा प्रक्रिया चलेगा। उसका बाद सिर्फ कलकत्ता एक बड़ा शहर है और पूरा पश्चिम बंगाल से सारे जनता कलकत्ता शहर के आते हैं अपने कामकाज के जरिए, किसी व्यापार के कारण, किसी पढ़ने लिखने का कारण। इसीलिए स्पेशल 2 डेट रखे हैं, 18 और 19। ये 2 डेट में 17-18 ये 2 डेट में कलकत्ता में स्पेशल अभियान होगा। और ये सारे लोग जिला पे जा रहे हैं। तापसदा भी जाएंगे, सपनदा भी जाएंगे, देवजीत दा जाएंगे,
हमारा जो अर्थशास्त्री है अशोक लाहिड़ी जी वो भी जाएंगे, हमारा अग्निमित्रा पॉल जो विधायक है वो भी जाएंगे। सारे लोग इस टीम में जो लोग हैं और इस टीम का बाहर के भी लोग लेकर के भारतीय जनता पार्टी का इस प्रक्रिया में जो शामिल होगा सांगठनिक व्यवस्था से वो सभी जिला पे जाएंगे। जाने का बाद अंतिम दिन 18 तारीख तक ये चलेगा, उसका बाद इसका कंपाइलेशन होगा और आने वाला 28 तारीख तक हमारा ये संकल्प पत्र पूरा हो जाएगा। हम लोग चाहते हैं कि समाज के हर वर्ग के लोग, हर फाइनेंशियल स्टेटस के लोग, उसका भी जो मत है वो सारे इसमें सम्मिलित किया जाए, यही हमारा लक्ष्य है। जनता के पास जाने की जरूरत क्या पड़ी, इसका थोड़ा मकसद क्या है? And how you are going to gain the trust of the people? अरे ये कोई ट्रस्ट गेन करने के लिए हम लोग नहीं जा रहे हैं, हम लोग सुझाव के लिए जा रहे हैं। हम लोग सरकार पे आ रहे हैं ना, बीजेपी का सरकार बनने जा रहा है, तो सरकार बनने का बाद वो जनता की सरकार बने, बीजेपी का सरकार नहीं बने। पश्चिम बंगाल में अभी जो सरकार है वो तृणमूल कांग्रेस सरकार है, पश्चिम बंगाल राज्य सरकार नहीं है। केंद्र में जो सरकार है वो नरेंद्र मोदी का सरकार, ये एनडीए का सरकार नहीं है, वो भारत सरकार है। लोकतांत्रिक व्यवस्था में ऐसा ही होना चाहिए। तो ऐसे हमारा ये संकल्प पत्र, जिसको आप मैनिफेस्टो भी कह सकते हैं आपका परिभाषा से, हम लोग संकल्प पत्र बोल रहे हैं, ये हम लोग जनता के सामने मेरा कमिटमेंट है। अगर ये हम लोग करेंगे तो ये सुझाव सिर्फ पार्टी ऑफिस के 4 दीवारों के भीतर नहीं, सिर्फ पार्टी किसी बड़ा हॉल में बैठकर अपने कार्यकर्ता, अपने एमएलए एमपी का साथ सुझाव लेकर के बना दे, ऐसा नहीं। समाज की सभी वर्ग पर जो लोग हमारा आइडियोलॉजी का ऊपर जिसका कोई विश्वास नहीं है, वैसे लोगों से भी हम लोग चाहते हैं कि आप लोग इसमें शामिल हो। 10,000 समाज के ऐसे लोगों में से 10,000 लोगों का एक मैपिंग हम लोगों ने किया, उसका बस डायरेक्ट हम लोग पत्र भेज रहे हैं। जब आपका सुझाव आप लिखित रूप में दे दीजिए, उसका बाद से ड्रॉप बॉक्स है, टोल फ्री नंबर है, QR कोड है, वेबसाइट है, जैसे भी आपको लगे, उचित लगे, आपको कर दीजिए। एक सवाल है, आज हियरिंग का लास्ट डेट है, अलग अलग जिला से डीएम लोग इलेक्शन कमीशन को ये बोले हैं कि और भी टाइमिंग बढ़ाना चाहिए। तो सवाल मेरा ये है कि समय पे हियरिंग खत्म हो पाएगी, लिस्ट समय पे निकल पाएगा? देखिए, ये व्यवस्था पूरा चुनाव आयोग का है एंड दैट इज अ कॉन्स्टिट्यूशनल बॉडी। भारतीय जनता पार्टी इस पूरे चुनाव प्रक्रिया में पश्चिम बंगाल में शामिल हुआ। बहुत जगह हम लोग शामिल होने नहीं पाए, इसका कारण है तृणमूल कांग्रेस और तृणमूल कांग्रेस का गुंडागर्दी या पश्चिम बंगाल सरकार की प्रशासन। एक पॉलिटिसाइज्ड गवर्नमेंट है, इसमें सारे डीएम, एसडीओ, बीडीओ एक साथ मिलकर इस पूरा प्रक्रिया को कैसे ध्वस्त किया जाए, उसका प्रक्रिया में लगे हुए हैं। अभी चुनाव आयोग को यह सोचना चाहिए। मैं तो कुछ नहीं, मैं कोई चुनाव आयोग का तो स्पोक्स पर्सन भी नहीं हूं और चुनाव आयोग के साथ हमारा दूर दूर तक कोई संबंध भी नहीं है। ये एक संवैधानिक संस्था है, वो उसका काम कर रहे हैं। उसका काम में अगर कोई बाधा डाले उसके देखने के लिए वो है, और तो सुप्रीम कोर्ट है। हम लोग जो महसूस कर रहे हैं, जो पश्चिम बंगाल की जनता की सोच है कि देयर इज अ टोटल ब्रेकडाउन ऑफ कॉन्स्टिट्यूशनल मशीनरी एंड द कस्टोडियन ऑफ द कॉन्स्टिट्यूशन दे शुड इंटरवेन इमीडिएटली। ये जनता की भावना है। उत्तर 24 परगना के बादुड़िया में एक मामला सामने आया जहां 33 से 45 परिवार पहुंच गए ऑफिस में, बोल रहे हैं कि उनका नाम काट दिया गया, उनको मृत दिखा दिया गया और ये किया गया फॉर्म 7 दाखिल करके, जहां उनको मृत दिखा दिया गया और उस पर बीजेपी के लोकल नेता का आरोप लगाया जा रहा है कि वो उन्होंने किया है। देखिए, फॉर्म 7 डालने का अधिकार तो सभी का है। बीजेपी का किसी नेता ने अगर फॉर्म 7 डाल लिया तो उसका ऊपर जज होना चाहिए। अगर ये तो व्यवस्था है, ये व्यवस्था चुनाव आयोग ने तैयार किया, तो फॉर्म 7 में जो बीजेपी का कार्यकर्ता को, लोकल लीडर को लगा जो जीवित नहीं है, तो ऐसे ही करेंगे। जैसे कोविड का 3rd फेज है, मेरा पिता माता सिर्फ 18 दिन का अंतर में गुजर गए। तो चुनाव हो रहे थे विधाननगर कॉर्पोरेशन में, हम 9 बजे हमारा वोट डाल के हम चले गए हमारा 6 नंबर मुरलीधर सेन का पार्टी ऑफिस। जो हमसे जैसा दुर्भाग्य आदमी कौन हो सकता है? शाम 6 बजे हमको खबर मिला कि मेरा माँ और मेरा पिता एक साथ आए थे, हाथ में हाथ डालकर आए थे, वो 4 बजे आए थे, वोट देकर चले गए। तो ऐसे जो लोग, मेरा घर पे है 4 जो गुजर गए हैं, तो उसका नाम वोटर लिस्ट में रहेगा। लेकिन ममता जी का दिल बड़ा है, उसका कहना तो साफ है, जो गुजर गया उसको भी तो किसी का पिता थे, माँ थे, किसी का प्रेमिक थे, क्यों उसका हटा दिया जा रहा है? थोड़ा सा ह्यूमन फेस दिखाकर उसको भीतर रहना नहीं चाहिए।
तो ऐसा उसका मान है। रोहिंग्या भी तो इंसान है, कुछ और लोग ज्यादा सोचने वाला आदमी, तो ग्रे मैटर ज्यादा है, तो वो लोग बोल रहे हैं ये क्या है वो स्टेट राष्ट्रहीन जो इंसान हो रहा है, स्टेटलेस, ये कैसे होगा? तो ये सब ये करने का समय ये नहीं है। हिंदुस्तान धर्मशाला नहीं है जो जब जिसका मर्जी वो घुस जाए। हमारा एजेंडा तो एकदम क्लियर है, डिटेक्ट, डिपोर्ट एंड डिलीट। और ममता जी का एजेंडा है रोहिंग्या को लेकर, बांग्लादेशी घुसपैठियों को लेकर, मृत वोटर को लेकर, फेक वोटर्स को लेकर चुनाव पे जाना। चुनाव आयोग ने एक डिसीजन लिया है जो वोटर स्लिप है। चुनाव आयोग ने जो भी, सुन लीजिए मेरा प्रश्न थोड़ा सुन लीजिए सर, ममता वो एक सेकंड प्रश्न थोड़ा सुन लीजिए। वो जो वोटर स्लिप है, वोटर स्लिप में जो पॉलिटिकल पार्टी का जो सिंबल ये नहीं होगा, ये लोग को ये देखना पड़ेगा। चुनाव आयोग का सिंबल होगा वोटर स्लिप में। ये बीएलओ का दायित्व है, ये देखना होगा, नहीं तो बीएलओ को वोटर स्लिप बीएलओ। हाँ ठीक है, बोलिए ना। हाँ, चुनाव आयोग सिद्धांत लिया, वो सारे ऑल पार्टी मीटिंग में भी इसका चर्चा होगा, तब देखा जाएगा। सिर्फ तो चुनाव आयोग तो सिर्फ बीजेपी का बात से चलने वाला नहीं है, वो तो ऐसे ही बोलते हैं हर बात में, सभी उसका पालन नहीं करते, ये भी सही है। इस बार इस पे चर्चा जब होगा ऑल पार्टी मीटिंग में तो देखा जाएगा। अग्रमित्र पाल को একটা ভিডিও আছে, আপনি একটু বসে নিন, ইনাগুরেশনের মিনিট বাই মিনিটটা ওরা দেখিয়ে নেবেন। একটা ছোট ভিডিও আছে ইনাগুরেশনের মিনিট টু মিনিট, সেটা একটু দেখিয়ে দেবে ওরা। লাইট দরকার নেই, তুমি অন করো, দেখা যাবে এই লাইটই ব্যাস ব্যাস। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি। भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो और कमदार हो। विकसित बांग्ला मोदी गारंटी, विकसित बांग्ला बीजेपी संकल्प। রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য চাই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অধিকার। নিছক ক্ষমতার বদল নয়, প্রকৃত পরিবর্তন আনা আমাদের লক্ষ্য। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই প্রকৃত পরিবর্তন আসবে আপনার হাত ধরে। বিজেপি শুরু করেছে এমন এক অভিযান যেখানে দলের সংকল্পপত্র তৈরিতে অবদান রাখতে পারবেন আপনিও। কারণ বিকশিত বাংলা গড়ে উঠতে পারে একমাত্র বাংলার মানুষের হাত ধরেই। এই অভিযানে অংশগ্রহণ করতে কল করুন 9727294294 এই নম্বরে এবং জানান নিজের পরামর্শ। পাশাপাশি জেলায় জেলায় রাখা থাকবে সংকল্প বাক্স, সেই বাক্সে নিজের পরামর্শ লিখিতভাবে জানাতে পারেন আপনি। এর পাশাপাশি ইমেলের মাধ্যমেও নিজের পরামর্শ জানাতে পারেন ভারতীয় জনতা পার্টিকে। এছাড়া থাকছে কিউআর কোড, মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি অভিযানের ওয়েবসাইটে গিয়ে নিজের পরামর্শ জানাতে পারেন আপনি। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, এই অভিযানের উদ্দেশ্য নিছক পরামর্শ কিংবা মতামত সংগ্রহ নয়, এটি জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের এক মহোৎসব। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে বাংলা। দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো প্রকল্প বাস্তবায়িত হয়েছে কলকাতার বুকেই। রাজ্যের প্রায় 46 লক্ষ কৃষক পাচ্ছেন বছরে 6,000 টাকা করে। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের এই ধারাকে দ্বিগুণ করতে হবে। বাংলার বুকে গেরুয়া সূর্যোদয় আনতে হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তনের পদ্ম ফোটাতে হবে। আপনার প্রতিটি পরামর্শ গুরুত্বপূর্ণ। আপনার পরামর্শের মাধ্যমেই বিকশিত বাংলার নীতি নির্ধারণ হবে। মুক্ত মনে আপনার পরামর্শ জানান, হয়ে উঠুন বিকশিত বাংলার পথ প্রদর্শক। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি বিকশিত পশ্চিমবঙ্গ। Thank you.